যদি আপনাদের কোনো বক্তব্য থাকে প্লিজ একটু চ্যাট বক্সেও লিখে রাখবেন এবং তারপর যখন আপনাদের মাইক্রোফোনটি অন হবে আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন। 1.5 ঘন্টার ক্লাস, আমরা একটু দ্রুত এগোনোর চেষ্টা করি। আমরা আগের ক্লাসে যেখানে এসে থেমেছিলাম তারপর থেকে আমাদের যে মূল আলোচনা সেটা জ্যোতিলোককে কেন্দ্র করে শুরু হবে এবং এই জ্যোতিলোকের পরের অংশটি হচ্ছে আমাদের ছন্দ স্ক্যান। যেভাবে ধাপে ধাপে আমরা এগোনোর চেষ্টা করছিলাম সেখানে এর আগের পরিভাষা সংক্রান্ত কনসেপ্টগুলো জ্যোতিতে এসে থেমেছিল এবং আমি এটা বারবার বলেছিলাম যে জ্যোতি হচ্ছে আমাদেরকে স্ক্যান করতে সাহায্য করছে, পর্ব নির্ধারণ, পদ নির্ধারণে সাহায্য করছে, কিন্তু জ্যোতিলোক ব্যাপারটিও এতটাই গুরুত্বপূর্ণ যে সবসময় যে সরাসরি আমরা এরকম কোনো জ্যোতির জায়গা দেখতে পাবো। কবিতা, আমি আবারও বলছি, অত অঙ্ক বসে কবিতা লেখেন না। কবিতা হয়ে যাওয়ার পর তিনি গ্রহণ বর্জন ইত্যাদি করতে করেনও এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কবিতার বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যে শব্দটি তিনি চয়ন করেছেন সেই শব্দ চয়নের মধ্যে আমরা দেখতে পাবো এমন অনেক শব্দ তাকে ব্যবহার করতে হয়, হয়তো সেখানে ছন্দ কেটে যাচ্ছে, কিন্তু সেই শব্দটাকে যদি তিনি পাল্টে দেন বা পাল্টে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু কোথাও গিয়ে মূল বিষয়বস্তুর খেইটা হারিয়ে যায়, কিন্তু ছন্দ ঠিক থাকে। ফলত এহেন পরিস্থিতিতে কবি যেটা করেন সাধারণভাবে সেটা হচ্ছে যে তিনি মুখ্যত এই বিষয়টি যেমনটি শব্দটি তিনি প্রথমেই কবিতা লেখার সময় ব্যবহার করেছে তাকে রেখে দেন। এর ফলে একটা পরিস্থিতির জন্ম হয়। সেই পরিস্থিতিটা আর কিছুই নয়, সেটি হচ্ছে আমরা সরাসরি জ্যোতি দিতে পারি না। অর্থাৎ জ্যোতি দিতে না পারলেও তো আমাদের হবে না, জ্যোতি তো আমাকে দিতেই হবে। জ্যোতি দেওয়াটা তো খুব একটা গুরুত্বপূর্ণ, না হলে তো আমরা পর্ব পদের বিভাজনেই যেতে পারবো না। কিন্তু এমন অনেক ক্ষেত্র থাকবে যেখানে আমি সরাসরি একটি শব্দের পর একটি লাইন বা পংক্তির মাঝামাঝি কিংবা একটি পদের মাঝামাঝি শুরু করতে আমরা পারি না, আমরা জ্যোতিটা দিতে পারি না। আমরা জ্যোতি লোক থেকে আজকের আলোচনা শুরু করেছি, যারা পরে জয়েন করছো তাদের উদ্দেশ্যে বলছি। ফলত আমরা দেখতে পাবো এই হেন পরিস্থিতিতে প্রত্যাশিত জ্যোতির যে অভাব সেটা আমাদেরকে তাড়িত করে, কারণ আমরা ছন্দ, কারণ আমরা একটা সামঞ্জস্য দেখতে চাইছি, অথচ কবি এমন শব্দ ব্যবহার করেছেন আমরা সরাসরি বসাতে পারছি না। এই ধরনের পরিস্থিতিতে কি করব? 5টা জ্যোতির কথা জেনেছিলাম এর আগে, তাহলে তেমনি ভাবে এরকম 5টা, বেসিক্যালি 4টে অনুজ্যোতিলোক কনসেপ্টটা হবে না, সেটা আমরা একদম শেষে গিয়ে বলছি। বেসিক্যালি 4টে জ্যোতিলোকের জায়গায় গিয়ে আমরা পৌঁছে যাব, সংস্থানে গিয়ে পৌঁছে যাব। অর্থাৎ ওই 4টে জায়গায় প্রত্যাশিত জ্যোতির অভাব বোধই হচ্ছে জ্যোতিলোক। পূর্ণ জ্যোতি দেওয়া যেত, দিলেন না। আমাদের মনে হচ্ছে এখানে একটা পূর্ণ জ্যোতি হতে পারতো, নেই পূর্ণ জ্যোতিলোক। অর্ধজ্যোতি নেই, অর্ধজ্যোতিলোক। লঘু জ্যোতি নেই, লঘু জ্যোতিলোক। এই যে ক্রমানুযায়ী প্রত্যাশিত জ্যোতির অভাব, তাই জ্যোতিলোক। যে কটি জ্যোতি পড়েছি তাদের প্রত্যেকটিরই জ্যোতিলোক হয়, কেবল ব্যতিক্রম অনুজ্যোতি। একটু পরে আমরা শেষে গিয়ে সেটা বোঝার চেষ্টা করবো কেন অনুজ্যোতিলোক হয় না। এই একটা কনসেপ্ট প্রবোধচন্দ্রের আমরা বাদ দেব। প্রবোধচন্দ্র বলেছেন অনুজ্যোতি লোকের কথা, কিন্তু অনুজ্যোতি লোক কনসেপ্টই হয় না। তাহলে আমরা এটা প্রথমে পরিষ্কার করে নিলাম, কবি যেহেতু অঙ্ক কোষে শব্দচয়ন করছেন না বা লিখছেন না, সেহেতু এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, যেখানে আমি একদম অঙ্কের মতো পরপর জ্যোতি বসিয়ে গেলাম, এটা নাও হতে পারে। পূর্ণজ্যোতির ক্ষেত্রে সমস্যাটা অতটা প্রবল নয়, কারণ পূর্ণজ্যোতি একটি পংক্তি শেষেই বসছে, মানে একটি পংক্তিকে নির্ধারণ করছে। কিন্তু এরকম যদি হয়, যেটি মধুসূদন করেছেন, আমরা জ্যোতি বলতে বারবার অর্থ নিরপেক্ষ বিরতিকে বুঝেছি এর আগের ক্লাস থেকে শুরু করে যতবার আলোচনা আমাদের হয়েছে। আমরা প্রত্যাশিত জ্যোতির যে দিচ্ছি, সেই জ্যোতির যে অবস্থান যা পংক্তি নির্ধারণ করছে তাই পূর্ণ জ্যোতি বলে চিনেছি, এবং সেখানে এই জ্যোতি ব্যবহারের ক্ষেত্রে অর্থের কোনো ভূমিকা নেই। পুরোটা কানে শুনে ছন্দ সুষমার প্রয়োজনে জ্যোতির ব্যবহারকে বুঝে নিয়েছে। মধুসূদন তো শুধুমাত্র তার ব্যক্তি যাপনে বিদ্রোহী ছিলেন, তাকে চিৎকার করে বলতে হয় না বিদ্রোহী, তিনি আসলে তার কাজের মধ্য দিয়ে এই বিপ্লবগুলোর চেতনাগুলোকে জাগিয়ে রাখার চেষ্টা করেন।
ব্যক্তি জীবনেও যেরকম মধুসূদন, তেমনি সাহিত্যের ক্ষেত্রেও একটা যারপরনাই বিপ্লব আনার সচেতন প্রয়াস সবসময় করে গেছে। এই সচেতন প্রয়াসটি তাকে যে খুব এফোর্ট দিয়ে করতে হয়েছে এমনটা নয়। মধুসূদনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এমনটা ঘটেছে। উনি কি করলেন, যে জ্যোতিকে আমরা ছন্দ সুষমার জন্য ব্যবহার করছি তাকে অর্থের সাথে জুড়ে দিয়ে কথাটা না বলে বলা ভালো, অর্থের প্রবহমানতার সাথে জুড়ে দিয়ে। এই শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থের প্রবহমানতা। হোয়াট ইজ অর্থের প্রবহমানতা? আমরা যখন নর্মাল কোনো কবিতা, নর্মাল মানে যে ধরনের প্রত্যেকটা পংক্তি স্তবক সুনির্দিষ্ট এই ধরনের নর্মাল কবিতা আমরা যখন পাঠ করি, আমরা যখন পড়ি, তখন আমরা দেখতে পাই যে প্রত্যেকটার পংক্তি নির্ধারণের জায়গা কিন্তু নির্দিষ্ট। পংক্তি জ্যোতি, পূর্ণ জ্যোতি কবি নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে, পংক্তি সীমার বন্ধনকে পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছেন। এটাকে আমি নরমাল বলছি বোঝার সুবিধার জন্য। মধুসূদন বললেন যে না, আমরা একটু অন্যভাবে যদি এটাকে করি, যে আমার যেখানে পূর্ণজ্যোতিগুলো পড়ার কথা ছিল সেইগুলোতে পূর্ণজ্যোতি না দিয়ে ভাবটাকে গোটা স্তবক অব্দি চালিয়ে নিয়ে যাই, যাকে আমি প্রবহমানতা বলতে চাইছি। এরকমটা যদি করা যায় তাহলে তো মন্দ হয় না। কি করলেন, ভাবের প্রবহমানতা বজায় রেখে একটি নতুন ছন্দ রূপ তৈরি করলেন। ছন্দ রীতি নয়, অমিত্রাক্ষর কোনো নতুন ছন্দ নয়। এখনো আমরা অমিত্রাক্ষর ছন্দ বলি। অমিত্রাক্ষর একটা ছন্দ রূপ, একটা গঠনমূলক এহবাদ। যদি ছন্দ যদি হয় কবিতার অন্তরের ব্যাপার, ছন্দরূপ তার বাইরের ব্যাপার। একটি কাব্য দেহ, একটি কাব্য আত্মা। অমিত্রাক্ষর কেবলই একটা বাইরের রূপ, যাকে আমরা অমিল প্রবহমান পয়ার নামে চিনি। তিনি তিনটে মূল বিষয় এই অমিত্রাক্ষরে করলেন। ছন্দরূপের ক্ষেত্রে আরো বিস্তৃতভাবে এটা আমাদের করতে হবে। এখন প্রসঙ্গক্রমে জাস্ট বলে রাখি, এক, এতদিন পর্যন্ত যে পয়ারের ছাঁদ ছিল ৮/৬ তাকে বজায় রাখলেন। তাই তার মেঘনাদবধ কাব্যের গোটা প্রত্যেকটা স্তবক, প্রত্যেকটা লাইনে পয়ারের ছাঁদ আছে। পয়ারটা ঠিক আছে, কিন্তু এতদিন পর্যন্ত যে পয়ারটি লেখা হতো তার অন্তমিল থাকতো। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, একটি অন্তমিল থাকতো। এখন আর অন্তমিল নেই। উনি অন্তমিল তুলে দিলেন। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরে। কোন অন্তমিল নেই। অকালে কহ হে অমৃত ভাসিনী, কোন বীর বরে পড়ি সেনাপতি পদে। অমিল। প্রথম কাজটা করলেন, পয়ারের অন্তমিল তুলে দিলেন। নাম্বার 1। নাম্বার 2, এই যে আমি এতগুলো 4টে লাইন বললাম, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরে, অকালে কহ হে অমৃত ভাসিনী, কোন বীর বরে পড়ি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষক কুলনিধি রাঘবাড়ি। এই 6টা লাইনের একটা স্তবক কোথাও উনি পংক্তি নির্ধারণ করলেনই না। ঘুরিয়ে বললে কোথাও উনি পূর্ণজ্যোতি দিলেনই না। কিন্তু একটা ছোট স্তবক বললাম, বড় বড় স্তবক পাবে, মাঝখানের এই লাইনগুলোতে পূর্ণজ্যোতি দিতে পারতেন, দিলেন। কি হলো তাতে? আবার পড়ছি, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলি যাবে গেলা জমপুরে। পূর্ণজ্যোতি দিতে পারতাম, দিলেন না। অকালে কহ হে অমৃত ভাসিনী, কোন বীর বরে পড়ি সেনাপতি পদে, দিতে পারতাম, দিলেন না। পাঠাইলা রণে রক্ষক কুলনিধি রাঘবাড়ি, গিয়ে একদম যেখানে শেষ হচ্ছে স্তবকটা থামছেন পরিপূর্ণভাবে, একটা কোশ্চেন মার্ক দিচ্ছে, থামছেন। এতগুলো জায়গায় থামলেন না, যেটা আমি বলতে চাইছি। তার থামাটা মূল লক্ষ্য নয়, মাঝখানের জায়গাগুলোতে তিনি থামলেন না, সেটা জানাটা লক্ষ্য। এর ফলে কি হলো, গোটা স্তবকের ভাবটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বজায় থাকলো। রাঘবাড়ি যে সম্মুখ সমরে বীর চূড়ামণি বীরবাহুকে দিয়ে শুরু হয়েছিল, রাঘবাড়িতে এসে তার প্রথম থেকে শেষ পর্যন্ত ভাবের প্রবহমানতা বজায় থাকলো, কোথাও কাটলো না, কোথাও উনি থামতে দিলেন না। এটাকে বলছি ভাবের প্রবহমানতা। এর ফলে কি হলো, এবং প্রত্যেকটা লাইন, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি প্রথম লাইন,
বীরবাহু চলে যাবে গেলা জমপুরে, প্রথম লাইন প্রত্যেকটা ৮/৬ করে পয়ার ছন্দরূপ। তার মানে ছন্দরূপের মধ্যে আর একটা নতুন ছন্দরূপ, অমিত্রাক্ষর ছন্দরূপ, তিনটে বৈশিষ্ট্যকে কেন্দ্র করে গড়ে উঠলো, যাকে প্রবোধচন্দ্র পরবর্তীকালে এসে নাম দেবেন অমিল প্রবহমান পয়ার, যার মধ্যে তিনটে বৈশিষ্ট্য, অমিল, অন্তমিল নেই, ভাবের প্রবহমানতা, অর্থাৎ এখন উনি ওই শেষে স্তবকের শেষে থামছেন পরিপূর্ণভাবে ভাবের সাথে, অর্থের সাথে, আর লাস্ট প্রত্যেকটা লাইনে পয়ারের ছিল। এর ফলে যেখানে যেখানে পূর্ণজ্যোতি গুলো দেওয়ার কথা ছিল, পংক্তি নির্ধারণ করার কথা ছিল, সেগুলো লোপ পেল। মাঝখানের এই জায়গাগুলোতে আমি আর পূর্ণজ্যোতি দিতে পারলাম না, কবি দিলেন না, আমাদেরকে দেওয়ালেন না। এই এতগুলো জায়গায় পূর্ণজ্যোতিকে উনি লোপ ঘটালেন। তাহলে ভাবের প্রবহমানতাকে বজায় রাখতে গিয়ে পূর্ণজ্যোতি দ্বারা পংক্তি নির্ধারণ না করে উনি বেসিক্যালি জ্যোতিকে জুড়ে দিলেন অর্থের সাথে, ভাবের সাথে, এবং তাকে কোথাও থামতে দিলেন না। এই ধরনের পরিস্থিতিতেই আমরা যে অবস্থা পেলাম তাকে আমরা চিনব পূর্ণজ্যোতি লোক নামে। এখানে কোথাও পংক্তি নেই, গোটা স্তবকটাকেই আমরা এখানে আর আলাদা করে পংক্তি হিসাবে নির্ধারণ করছি না, এখানে প্রত্যেকটা লাইনে একটা করে পংক্তি আমরা বলতে পারি, কিন্তু কোথাও পূর্ণজ্যোতি নেই। পংক্তি কথাটা বলাটাই ভুল, এখানে পংক্তি শব্দটাই আমরা ব্যবহার করব না, এখানে পংক্তি শব্দটাই আমরা ব্যবহার করব না। প্রত্যেকটা লাইন যেখানে উনি থামতেন, পূর্ণজ্যোতি দিয়ে পংক্তি নির্ধারণ করতেন, সেটা করলেন। ভাবের প্রবহমানতা অনুযায়ী পুরো ভাবটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে গিয়ে একেবারে শেষ পর্যন্ত থামলেন। এই জন্য পূর্ণজ্যোতি লোকের অপর নাম পংক্তি জ্যোতি লোক বটে। পংক্তি জ্যোতি, পংক্তিকে আমরা এখানে আর মান্যতা দিচ্ছি না, ভাবের প্রবহমানতাকে মান্যতা দিচ্ছি, যেটা উনি অমিত্রাক্ষরে করলেন। স্ক্যানের ক্ষেত্রে আমাদের পূর্ণজ্যোতি লোক বা পূর্ণজ্যোতি দুটোকে নিয়ে খুব চিন্তার কারণ নেই, কারণ আমরা যদি প্রত্যেক এরকম মেঘনাদ বধ কাব্যের ধরো আমাদের স্ক্যান করতে দিয়েছে, তখন আমরা প্রত্যেকটা লাইনকেই এক একটা পংক্তি হিসাবে নিজের মনে ধরে নিয়ে স্ক্যান করতে করতে যাব, কোনো অসুবিধা নেই। জ্যোতি, পূর্ণজ্যোতি বলো বা পূর্ণজ্যোতি লোক বলো, তার কোনো স্ক্যানে ভূমিকা সেভাবে থাকে না, শুধু পংক্তিটাকে, লাইনটাকে বুঝে নিলেই আমাদের কাজ মিটে যায়। কিন্তু যেটায় আমাদের একটু ঘাবড়ে যেতে হয়, একটু আটকে যেতে হয়, এটা হচ্ছে অর্ধজ্যোতি লোক। অর্ধজ্যোতি আমরা জানি এর আগে পদ নির্ধারণ করেছিলেন। পদ নির্ধারণ, এই যে পয়ার, মহাপয়ার বলি, এগুলো পদের সাপেক্ষে বলি, আর ছন্দের সাপেক্ষে, ছন্দরূপের সাপেক্ষে বলছি। ছন্দের সাপেক্ষে পর্ব বলবো, সেই কাজটা কে করে? লঘুজ্যোতি। আমি যদি পদই নির্ধারণ না করতে পারি, তাহলে পর্ব কি করে নির্ধারণ করব? পর্বটা তো পদের মাঝখানে বসে তৈরি হয়। অর্ধজ্যোতিকেই যদি আমি চিনতে না পারি, এরকম পরিস্থিতি হতে পারে। এটা একটু উদাহরণ দিয়ে দেখানো যায়। এই লাইনটি নেটের প্রশ্নতেই দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ এই কাজগুলো করেছেন, সচেতন ভাবেই করেছে, তার কবিতারই এই লাইনটি দেওয়া হয়েছিল। একটু উল্লেখ করি, তোমরা যারা খাতা পেন নিয়ে বসেছো আমার সাথে সাথে একটু লিখতে লিখতে যাবে। প্রথম লাইন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। পরের লাইন, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নৈবেদ্যের ৭২ সংখ্যক কবিতা, এই দুটো লাইন প্রত্যেকে তোমরা লিখেছো আশা করি। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। রাইট? প্রথম লাইনটা ছেড়ে দাও, আগে দ্বিতীয় লাইনে এসো। প্রথম লাইনটায় পড়ে যাব, কারণ আছে। দ্বিতীয় লাইনে এসো। আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি
আগে মাঝামাঝি থামবো, এখন লঘুজ্যোতি দেবে না কেউ, আগে মাঝামাঝি থামবো। আমাদের এখন কারবার অর্ধজ্যোতি নিয়ে, লঘুজ্যোতি নিয়ে নয়, লঘুজ্যোতি লোপ নিয়ে নয়, অর্ধজ্যোতি এবং অর্ধজ্যোতি লোপ নিয়ে। দ্বিতীয় লাইনে পাঠ করতে গিয়ে আমরা মাঝামাঝি কোথায় থামছি? ভারতের সেই স্বর্গে, ভারতের সেই স্বর্গে থামছি তো। তাহলে স্বর্গের পর আমরা অর্ধজ্যোতি দিতে পারবো, স্বর্গের পর আমরা অর্ধজ্যোতি দিতে পারবো। এবার প্রথম লাইনে এসো, এবার প্রথম লাইনে চলে এসো বাবা। বলো তো কোথায় আমি প্রথম লাইনে মাঝামাঝি থামছি? মেসেজ করে বলবে প্রথম লাইনে মাঝামাঝি কোথায় থামছি। আচ্ছা, প্রত্যেকেই নিজেদের মতো করে উত্তর দিচ্ছ। ইন্দ্রাণী, অনুশ্রী, মধুমিতা, বেশ 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 বেশ, দুটো দল তৈরি হয়ে গেছে তোমাদের মধ্যে, তোমাদের মধ্যেই উত্তর চ্যাটে দেখতে দেখতে দুটো জলাচল জায়গা তৈরি হয়ে গেছে। একদল বলছো আ, আরেক দল বলছো আঘাত, একদল বলছো আ, আরেক দল বলছো আঘাত, কেউ কেউ বলছো নির্দয়, আরেকটা তৃতীয় দল। এটার কারণ কি? অন্য লাইনের ক্ষেত্রে তো আমাদের এই তিনটে দল তৈরি হয় না। আমরা যখন অন্য লাইনে অর্ধজ্যোতি দিই, তিনটে দল তৈরি হয়েছে কখনো? এখনো অব্দি যতগুলো লাইন আমরা আলোচনা করেছি, এটাই কেন হচ্ছে? একদল বলছো আয়ের পর, একদল বলছো আঘাতের পর, আরেক দল বলছো নির্দয়ের পর। কারণ আমরা কনফিউজড, এখানে এক্স্যাক্টলি অর্ধজ্যোতি কোথায় বসবে, কোথায় বসাবো। আমি যদি নির্দয়ের পর বসাই, নিজ হস্তে নির্দয়, নিজ হস্তে নির্দয়, মাত্রা সমতা তৈরি করতে পারবো না। আমি যদি আঘাতের পর বসাই, অনেক বড় হয়ে যাবে, আগেরটিতে ছোট হয়ে যাবে, পরেরটিতে বড় হয়ে যাবে। কোথায় বসাবো তাহলে? আমাকে তো সমতা তৈরি করতে হবে, আমি তো ছেড়ে দিতে পারি না। এইবার আমরা আগে প্রথম লাইনে লঘুজ্যোতিটা বসাই। নিজ হস্তে নির্দয় আঘাত যদি আমি বলি, খেয়াল করো আমাদের সাম্যটা কি তৈরি করতে হবে? এটার যা এটারও তা। আমরা চোখে দেখেই বুঝতে পারছি নিজ হস্তের যা টোটাল মাত্রা হবে, নির্দয় আঘাত, আঘাতের পর যদি আমি অর্ধজ্যোতি দিই, এই পর্বটা অনেক বড় হয়ে যাবে। কোথায় বসাবো? আমাদের তখন এই পর্বের সাম্যতার কথা মাথায় রেখে আয়ের পর, আয়ের পর যারা যারা আয়ের পর বলেছো, যে দলটি আয়ের পর বলেছো, জেনেই বলেছো, তারা ঠিক বলেছো। এই আয়ের পর আমাকে কিন্তু বসাতে হবে। এই সাইনটা কিসের সাইন? এটাকে বাংলায় বলে ঢেরা চিহ্ন, এটাকে বাংলায় বলে ঢেরা চিহ্ন, ক্রস ক্রস ক্রস, বাংলায় বলে ঢেরা চিহ্ন। তোমাদের নেটের প্রশ্নে তালিকা মেলাতে দেয়, ঢেরা চিহ্ন অর্ধজ্যোতি লোপ মিলে যাবে। এই যে ঢেরা চিহ্নটা দিলাম, এই যে ক্রস সাইনটা দিলাম, কার পর দিলাম? আয়ের পর দিলাম। প্রশ্ন হচ্ছে কেন দিলাম? কেন আঘাতের পর দিলাম না, কেন নির্দয়ের পর দিলাম না? করে দেখিনি। তাহলে নিজ হস্তে নির্দয় আয়ের এখানে আঘাত শব্দটি টানা ব্যবহারের ফলে আমরা কোথাও অর্ধজ্যোতি বসাতে পারছিলাম না। এই প্রত্যাশিত জ্যোতির অভাবটি হচ্ছে অর্ধজ্যোতি লোপ। আমি আয়ের পর শব্দের মাঝামাঝি বসালাম, এই ক্রস চিহ্নটা মানে এখানে অর্ধজ্যোতি হবে, ওটাই অর্ধজ্যোতি লোপ। লোপ মানে নেই, আমি দিলাম, আয়ের পর দিলাম, তারপর ঘাত করি পিত, ঘাত করি পিত, দেখতে পাচ্ছ সবাই? ঘাত করি পিত। তাহলে কটা পর্ব তৈরি হলো? নিজ হস্তে নির্দয় ঘাত করি পিত, চারটে পর্ব। এবার প্রশ্ন হচ্ছে আয়ের পর কেন দিলাম? দল বিভাজন করি। নিজ হস্তে নির্দয় ঘাত করি পিত। আমরা জানি, দেখেই বুঝতে পারছি যে এটা মিশ্র বৃত্ততে
হবে এবং মিশ্রবৃত্তের নিয়ম অনুযায়ী রুদ্ধদল যেগুলো শব্দের আগে এক শেষে আলাদাভাবে দুই। এইবার দেখো 4 4 এই আ পর্যন্ত 4 ভাগ করি 4 পিত 2 4 4 4 2। এবার আমি যদি আঘাতের পর দিতাম কত বেড়ে যেত, আমি যদি নির্দয়ের পর দিতাম কত কমে যেত। পর্বের সাম্যতা করতে হবে। তো এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? কারণ কবি এখানে আঘাত শব্দের আর কোনো সাবস্টিটিউট শব্দ উনি পাননি, বা নির্দয় শব্দটাকে ছোট করে আরেকটা ছোট শব্দ ব্যবহার, যার ফলে আমরা টানা অর্ধজ্যোতি বসাতে পারি, এরকম কোনো শব্দ উনি আর পাননি। উনি এটাকে বদলাতেও চাননি, যেমন আছে রেখে দিয়েছেন, আমাদের ওপর ছেড়ে দিয়েছেন, তুমি বাবা বুঝে নাও কোথায় অর্ধজ্যোতি দেবে। সরাসরি বসাতে পারছো না, শব্দের মাঝামাঝি অংশের মাথার উপর দিয়ে বসাও। সামঞ্জস্য তৈরি করা তোমারও তো কাজ, তুমিও তো কানে শুনবে। পাঠ করছি না কিন্তু এভাবে নিজ হস্তে নির্দয় আ বলে থামছি না, আমরা নির্দয় আঘাতের পরই থামছি, কিন্তু সামঞ্জস্য স্ক্যান ভিজুয়ালাইজ করার জন্য আমাকে এই প্রত্যাশিত স্থানে একটা অর্ধজ্যোতি বসাতেই হবে। নিজ হস্তে নির্দয়া ঘাত করিপিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত। আমি কি বোঝাতে পারছি? তোমরা কি বুঝতে পারছো? তোমরা যারা যারা আঘাত আর নির্দয় বলেছো, তোমরা কি ধরতে পারছো সহজে আমি কি বলতে চাইছি? এটাই কবিতার মজা, এটাই ছন্দের মজা। আবার বলবো, আবার বলবো, বারবার বলবো, এটাই আমার কাজ। কিন্তু মজাটা বুঝে নাও, মজাটা বুঝে নাও। ছন্দ কিন্তু অঙ্ক নয়, কিন্তু অঙ্কের নিয়ম মেনে চলে। ছন্দ অঙ্ক নয়, কিন্তু অঙ্কের নিয়ম মেনে চলে। জাগরিত সম্ভবত পরাঙ্গনা বলে কোন একটি মেয়ে লিখেছো, খুব সুন্দর ধরেছো। জাগরিততে আরেকটা মিষ্টি ব্যাপার ঘটছে, আমি একটু পরেই যাচ্ছি তাদের, ওই জন্য আমি লঘুজ্যোতি এখনো দিতে বলিনি সেকেন্ড লাইন, যাচ্ছি। জাগরিত বলে যে মেসেজ করেছো, খুব সুন্দর ইন্ডিকেট করেছো, ভেরি গুড। আমি আসছি তাতে একটু পরে। এক্স্যাক্টলি, পরাঙ্গমা ঠিক বলেছো, জাগর পরে একটা ঘটনা ঘটছে, আসবো। আমরা আগে অর্ধজ্যোতি লোকটা বুঝে নিচ্ছি। তাহলে কি ঘটনা ঘটছে? রবীন্দ্রনাথ এখানে নির্দয় শব্দটাকে ছোট করে, রবীন্দ্রনাথ এখানে নির্দয় শব্দটাকে ছোট করে আঘাত এই ব্যাপারটাকে আরো অন্য শব্দের সাবস্টিটিউট দিয়ে তৈরি করতেই পারতেন, কিন্তু কবিতার যে অ্যাম্বিয়েন্স, কবিতা আসলে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, একটা পরিবেশ তৈরি করে। এই পরিবেশটা নির্ভর করে শব্দগুলোর উপর। শব্দগুলোই হয়ে ওঠে মেটাফোর, চিত্রকল্প, যা আমাদেরকে আবেশ করে রাখে। তার একটা মানে হয় না, প্রত্যেকের কাছে মানেগুলো পাল্টে পাল্টে যায়, কিন্তু একটা সেন্ট্রাল অবস্থান থাকে। এই অবস্থানটা দাঁড়িয়ে থাকে শব্দের উপর। তাই শব্দার্থ সহিত কাব্যম, কাব্য তৈরি হচ্ছে শব্দের এই সহিতত্বের ফলে। এই শব্দকে চাইলেই কবি সবসময় ছন্দের খাতিরে বদলে দিতে পারেন না। মিলছে না বলে আমি বদলে দিলাম, পারেন না। তখন কি তারও পন্থা তৈরি আছে, প্রবোধচন্দ্র বলে গেছেন। আমাদের কাজ হচ্ছে তখন পাঠ করছি যেভাবে, ঠিক আছে, মেলানোর জন্য ওই প্রত্যাশিত স্থান যেখানে অর্ধজ্যোতি বসাতে পারছি না, আমি আমার মতো বসিয়ে নিচ্ছি, পর্বের সামঞ্জস্যকে মাথায়। নিজ হস্তে নির্দয়া হাত করি পিত। পরের লাইনে এসো এবার, ভারতের 1 2 3 4 সেই স্বর্গে। এখানে তো কোনো চাপ নেই, দ্বিতীয় লাইনে সেই স্বর্গের পর তো কোনো চাপ নেই, সরাসরি অর্ধজ্যোতি বসিয়ে দিতে পেরেছি। সেই স্বর্গে মিশ্রবৃত্তর নিয়মে সব চাপচার হতে হতে যাচ্ছে। এইবার দেখো পর জাগরিত, পর জাগরিতটাকে তো এক রাখতে পারি না, কারণ প্রথম লাইনে একটা অপূর্ণ পর্ব এসে গেছে, আমাকে তো এখানে একটা অপূর্ণ পর্ব লাগবে। এই অপূর্ণ পর্ব কে তৈরি করে? লঘুজ্যোতি। কিন্তু এখানেও দেখো জাগরিত টানা শব্দ ব্যবহার করেছেন। কি করতে হবে আমাকে? আমাকে অপূর্ণ পর্ব তৈরি করার জন্য আরেকটা লঘুজ্যোতিকে আনতে হবে, কিন্তু বসানোর জায়গা নেই।
সেই প্রত্যাশিত স্থানের জায়গাতে আমরা কি বসাবো? লঘু জ্যোতি লোক। তাহলে কোথায় বসাবো? এই জাগো, জাগো আর ঋতকে আলাদা করে দেবো। তাহলে দেখো পিত আর ঋত মিলল, পিত ঋত। এবার পড়ো, নিজ হস্তে নির্দয়া হাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আমরা আয়ের পর থামছি না, আমরা টানা পড়ি, বুঝতে পারি না, কিন্তু স্ক্যান করার সময় এই অংশটি আমরা বুঝতে পারি। এইখানে ঘটেছে অর্ধজ্যোতির প্রত্যাশিত অভাব, আর এইখানে ঘটে গেছে লঘু জ্যোতির প্রত্যাশিত অভাব। অর্ধজ্যোতিকে ঢেরা চিহ্ন দিয়ে আর লঘু জ্যোতি লোককে তিনটে ডট ত্রিবিন্দু চিহ্ন। ধ্যার বাবা, কালি শেষ হয়ে যায় কেন? তিনটে ডট, এটা হচ্ছে লঘু জ্যোতি লোপের সাইন। এখানে যে আমি সোজা দাড়িটা দিলাম, এই তো কাকুলি ঠিক বলেছো, 4 4 4 2, পরেরটিও 4 4 4 2 মিললো। মিশ্র বৃত্ততে যাবো তো, স্ক্যানে যাব, আবার যাব। তাহলে এখানে বেসিক্যালি তিনটে ডট হবে, আমি এখানে দেখালাম। এই জায়গাটিতে লঘু জ্যোতি বসানোর কথা ছিল, বসাতে পারছি না, লঘু জ্যোতি লোপও ঘটে গেছে। আমাকে জাগরিতর মাঝে কেটে দিয়ে পিতর সাথে ঋত মেলাতে হলো, অপূর্ণ পর্ব করতে হলো। এবার ধরতে পেরেছো যারা বুঝতে পারছিলে না? মজাটা কোথায়? কবি চাইলেই শব্দগুলোকে বদলে দিয়ে সরাসরি জ্যোতি দেওয়ার জায়গা তৈরি করতেই পারতেন। এখনকার আধুনিক কবিরা তাই করেন। এখনকার আধুনিক কবিদের কোনো ছন্দ কাটে না। মানে আমি সব আধুনিক কবিদের কথা বলছি না, ফেসবুকেও আধুনিক কবিদের কথা বলছি। দেখবে কারোর ছন্দ কাটে না, কি সুন্দর মিলে যায়। কমেন্টে গিয়ে লেখে, বাহ কি ভালো লাগছে শুনতে, সত্যি ভালো লাগে এক এক সময়, কিন্তু সেগুলো সবসময় কবিতা হয় না। সকলেই কবি, কেউ 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 মহাকবি। মহাকবি তারাই হন যারা কম্প্রোমাইজ করেন না, শব্দকে পাল্টে দেন না, শুধু ছন্দ মেলাবেন বলে। এটাও ছন্দের মধ্যেই আছে। ছন্দ, বাংলা ছন্দ, সব ছন্দের কথা আমি বলছি, বাংলা ছন্দ আমাদের এই স্পেসটাও দেয়। এটাই ছন্দের মজা। শুধু অঙ্কের নিয়মেই সবটা বাঁধা ধরা ভাবে চলবে এমনটা নয়। জ্যোতিলোক প্রবোধচন্দ্রের আগে তো কেউ এইভাবে ব্যাখ্যা করেননি। প্রবোধচন্দ্র এত অসামান্য ভাবে, রীতিমতো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই জ্যোতিলোপের ব্যাখ্যা যখন থেকে উপস্থিত করলেন, বাংলা ছন্দের ইন্টারপ্রিটেশন আমূল বদলে গেল। বাংলা ছন্দ যে কেবলই শৃঙ্খলা নয়, শুরু করেছিলাম এই শব্দটা দিয়ে, এবার তোমরা রিলেট করতে পারছো কেন শৃঙ্খলা নয়? আসলে যে ভারসাম্য, এবং সেই ভারসাম্য রক্ষার খাতিরে কবি শব্দ চয়নের ক্ষেত্রে বিষয়কেই গুরুত্ব দেন এবং পাঠকদের হাতে খানিকটা দায়িত্ব ছেড়ে দেন। পাঠক আর কবির মিলিত প্রয়াসে একটা কবিতার জন্ম হয়। এই জায়গাটি বাংলা ছন্দ আমাদের প্রথম দেখিয়ে দিল। আর এখানেই সংস্কৃত ছন্দ থেকে বাংলা ছন্দ আলাদা হয়ে যায়। এখানেই সংস্কৃত ছন্দ থেকে বাংলা ছন্দ আলাদা হয়ে যায়। সংস্কৃত ছন্দ পুরো একটা অঙ্কের নিয়মে বাঁধা, লঘু গুরু লঘু গণ। তুমি ভুজঙ্গ প্রয়াত বলো, হ্যাঁ পূর্ণজ্যোতির প্রসঙ্গ যেটা বলেছো আমি বলছি আবার, তোমরা ভুজঙ্গ প্রয়াত বলো, তোমরা শার্দুল বিকৃত বলো, তোমরা অনুষ্টুপ বলো, নিয়মের বাইরে বাবা যেতে পারবে না। এই নিয়মকে মান্যতা দিয়ে তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করছি, এই নিয়মকে অঙ্কের মতো মান্যতা দিয়ে একজন কবির নাম কেউ বলতে পারবে যিনি বাংলায় ছন্দ চর্চা করতে গেছেন কিন্তু রবি তাপে আত্মাহুতি দিয়েছেন, চোরাবালিতে মিশে গেছেন, নিজের কবিতা লেখা পোটেনশিয়াল থাকা সত্ত্বেও হারিয়ে গেছেন শুধু এই অঙ্কের নিয়মের মতো সংস্কৃত ছন্দকে মাথায় রেখে বাংলা ছন্দ লিখেছেন বলে? ভেরি গুড সত্যেন্দ্রনাথ দত্ত, ভেরি গুড, খুব ভালো লাগছে তোমরা বলতে পারছো, খুব ভালো লাগছে। এক্স্যাক্টলি রবীন্দ্র অনুসারী কবি সমাজ যাদেরকে কোট অ্যান্ড কোট আমরা চিনি, তার প্রধান পুরোধা হচ্ছে এই সত্যেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে বুদ্ধদেব বসু কি অসামান্য ভাবে দেখিয়েছেন যে এই লোকগুলো কতটা পোটেনশিয়াল ছিল,
কত ভালো কবিতা লিখতে পারতো, কেবল ছন্দের ব্যায়ামে তাদের কবিতা থেকে গেছে। ছন্দের ব্যায়াম, ছন্দ কোনো ব্যায়াম হতে পারে না, গানে শুনতে ভালো লাগলেই সেটা কবিতা হতে পারে না। বিষয় আর মিল দুটোর সামঞ্জস্যই হলো বাংলা কবিতা। ভেরি গুড, প্রত্যেকে ঠিক বলেছে। সত্যেন্দ্রনাথ দত্ত উনি একদম বাংলায় সংস্কৃত ছন্দের একটা বাংলা ভার্সন তৈরি করতে গেছেন। কোথাও অমিল পাবে না, সুন্দর মিলে যায়। ভুজঙ্গ প্রয়াত থেকে বাংলায় করেছেন, শার্দুল বিকৃত থেকে বাংলায় করেছেন। আমরা তো এই ব্যাপারগুলো সত্যেন্দ্রনাথের যখন ছন্দ চর্চার ইতিহাসটা পড়বো তখনও খানিকটা আসবে, জাস্ট প্রসঙ্গক্রমে বলে রাখলাম এটা হয়েছে। ফলত জ্যোতিলোপের এই অবস্থানটি যখন থেকে আনলেন, এবং আমি আবারও বলছি লঘু জ্যোতিলোপ, এই লঘু জ্যোতিলোপ দেখো মিশ্রবৃত্ততে ভাঙলাম বাবা। আমরা এতদিন কিভাবে ভাঙতাম? 4 + 4 8। এই যে নিজ হস্তে নির্দয়ে এসে যারা নির্দয়ের পর দিয়েছো তারা বেসিক্যালি এই গোটাটা 8 করে ভেঙেছো না, অক্ষরবৃত্ত নাম দিয়ে 8 6 8 6। কিন্তু বাবা ওটা তো পয়ারের ছাদ কয়। মিশ্রবৃত্তকে কেন চাপচারে ভাঙবো বুঝতে পারছো? এই লঘু জ্যোতি লোপ, এই অর্ধজ্যোতি লোপ, মিশ্রবৃত্ত কেন 8 6 ভাঙবো না সেটা প্রমাণ করে দিয়েছে। ধরতে পারছো? এবার আরো উদাহরণ দেব। আরেকটা লাইন লিখি তোমাদের সুবিধার্থে। স্ক্যান করব যখন প্রচুর লাইন তো আমরা এইভাবে করব, আরো পরিষ্কার হতে হতে যাবে। পূর্ণজ্যোতি লোপের কিন্তু কোনো সাইন হয় না। পূর্ণজ্যোতি লোপ জাস্ট লোপ হতে হতে যায়, মাঝখানের জায়গাগুলো ফাঁক থাকে এবং সব শেষে গিয়ে মধুসূদন বা যিনি লিখবেন এই অমিত্রাক্ষর ছন্দে, পরবর্তীকালে আরো অনেকে লেখার চেষ্টা করেছেন কিন্তু সেগুলো দাঁড়ায়নি। হেমচন্দ্র ইত্যাদি নবীন চন্দ্রের কথা আমরা জানি। মহাকাব্যের যুগ তৈরি হয়ে গেছিল কিন্তু মধুসূদন যেভাবে বিষয়কে ধরে রেখেছিলেন তারা পারেননি। মাঝখানে এই জ্যোতি জায়গাগুলো ফাঁক থাকে, তারা আলাদা করে কোনো চিহ্ন হয় না। আরেকটা লাইন লিখি, আরেকটা রবীন্দ্রনাথেরই আরেকটা মিষ্টি লাইন লিখি কবিতা। উপলক্ষ কবিতা অনেকেই পড়েছো কণিকা কাব্যগ্রন্থে। হ্যাঁ, আবার বলে দেবো, অর্ধজ্যোতি লঘুজ্যোতির পার্থক্যটা এক্ষুনি বলবো। আর একটু প্র্যাকটিস করতে করতে তোমরাই আমাকে বলবে। অনেকটা কিন্তু ধরে ফেলেছো, ভেরি গুড। আরেকটা লাইন লেখো আমার সাথে সাথে। কাল, কাল বলে, প্রথম লাইন কাল। হ্যাঁ বাবা, কাল বলে আমি সৃষ্টি করি এই ভব, আমি সৃষ্টি করি এই ভব। করি এই ভব, পূর্ণজ্যোতি। পরের লাইন, ঘড়ি বলে তাহলে আমিও স্রষ্টা তব। ঘড়ি বলে তাহলে আমিও স্রষ্টা তব। পূর্ণজ্যোতি, কাল বলে আমি সৃষ্টি করি এই ভব, ঘড়ি বলে তাহলে আমিও স্রষ্টা তব। এই দুটো লাইন একটু লিখে নাও। এবার প্রথম লাইনে অর্ধজ্যোতি কোথায় দেব? কাল বলে আমি সৃষ্টি দিয়ে দিই, কাল বলে আমি সৃষ্টি দিয়ে দিলাম। সৃষ্টির পর অর্ধজ্যোতি, ভেরি গুড। এবার প্রথম লাইনেই লঘুজ্যোতি দিয়ে নাও, ভেরি গুড। প্রথম লাইনে লঘুজ্যোতি দিয়ে নাও। কাল বলে আমি সৃষ্টি করি এই ভব, কাল বলে আমি সৃষ্টি, কাল বলে আমি সৃষ্টি করি এই ভব। হয়ে গেল, পর্ব পেয়ে গেছি প্রথম লাইন। এবার দ্বিতীয় লাইনে এসো। বলো তো অর্ধজ্যোতি কোথায় দেবে দ্বিতীয় লাইনে? দেখো আবার আয়ের পর। এই তো তোমরা ধরে নিয়েছো। আগের লাইনটিতে যারা যারা
তিনটে দল তৈরি করে নিয়েছিলে, এখন সবাই একটা দল, সবাই আ বলছো, কেউ অন্য কিচ্ছু বলছো না, সবাই আ বলছো। এটাই প্রমাণ করে তোমরা ধরে ফেলেছো অর্ধজ্যোতি লোক। দেখো সবাই আ বলছো, ভেরি গুড, কেউ অন্য কিচ্ছু বলছো না, তিনটে দল মিলে গেল একটা দল, এক্স্যাক্টলি আয়ের পর। ঘড়ি বলে তাহলে আ, তাহলে আমিও অব্দি হবে না, বেড়ে যাবে তো, দেখেই বুঝতে পারছি আগেরটা মাথায় কাজ করে যাচ্ছে, আর ভুল করছি না, দেখো আর ভুল করছি না। তাহলে আবার সেই আয়ের পর ভেড়া চিহ্ন, আবার সেই আয়ের পর ভেড়া চিহ্ন, তাহলে আ নিয় স্রষ্টা, আ নিয় স্রষ্টা তব, প্রথমটি ভব, তারপরটা তব। তাহলে কাল বলে আমি সৃষ্টি করি এই ভব, ঘড়ি বলে তাহলে আ নিয় স্রষ্টা। পাঠ করছি আয় গিয়ে যে এরকম পজ নিচ্ছি এমনটা নয়, কিন্তু ওইখানে একটা যে জ্যোতি হবে সেটা লুপ্ত হয়ে গেছে, শব্দ পাল্টাননি, কবি রেখে দিয়েছেন অর্ধজ্যোতি থাকতো নেই, অর্ধজ্যোতি লোপ দিয়ে আমরা মিলিয়েছি। এবার যারা প্রশ্ন করেছো লঘুজ্যোতি লোপ আর অর্ধজ্যোতি লোপের মধ্যে তফাৎ কি, এবার লঘুজ্যোতি লোপের একটা লাইন লিখি, এটা মুছে দিই, আরেকটা লাইন আমার সাথে সাথে তোমরা লিখবে। দেখো প্রথম লাইন, যদিও বসন্ত গেছে তবু বারে বারে, প্রথম লাইন, যদিও বসন্ত গেছে তবু বারে বারে, প্রথম লাইন হয়ে গেল। হ্যাঁ, পর্ব বিভাজনের বিষয়টি মনে রাখা দরকার, শুভদীপ যেটা মেসেজ করেছো এক্স্যাক্টলি তাই, পর্ব বিভাজনটাই তো আমাকে করতে হবে। আমি যখন স্ক্যান করছি আমার মাথায় তখন পর্বর সামঞ্জস্য, তাহলে পর্ব বানানোর জন্যই এই অর্ধজ্যোতি লঘুজ্যোতি লোপ ব্যবহার করছি, ক্লিয়ার? সামঞ্জস্য আমাকে করতে হবে, এটা আমার কাজ, ছন্দ আমাকে করতে হবে, এটা আমার কাজ, কবিতার বিষয় শব্দ না পাল্টে লিখে দিয়েছে, এটা আমার কাজ। দাঁড়াও এখনই কেউ বলো না, প্রথম লাইনটা লেখো, যদিও বসন্ত গেছে তবু বারে বারে। এবার পরের লাইন লেখো, সাধ যায় বসন্তের গান গাহিবারে, সাধ যায় বসন্তের গান গাহিবারে। দুটো লাইন, যদিও বসন্ত গেছে তবু বারে বারে সাধ যায় বসন্তের গান গাহিবারে। এবার প্রথমে দুটো লাইনেই আগে অর্ধজ্যোতি দেবো, লঘুজ্যোতিতে যাচ্ছি, আগে অর্ধজ্যোতি দিয়ে দিই। দেখো যদিও বসন্ত গেছে তবু বারে বারে, আমাদের এখানে কোথাও অর্ধজ্যোতি বসানোর সমস্যা নেই। সাধ যায় বসন্তের গান গাহিবারে, কোথাও অসুবিধা নেই, দুটো লাইনেই অর্ধজ্যোতি আমি বসিয়ে দিতে পারছি, যদিও বসন্ত গেছে তবু বারে বারে সাধ যায় বসন্তের গান গাহিবারে। এইবার প্রথম লাইনে পর্ব বিভাজন করব লঘুজ্যোতি দিয়ে, তাই তো? ভেরি গুড শুভদীপ, পর্ব বিভাজন করব, কিন্তু খেয়াল করো আমি কোথায় করব, যদিও যদি একটা পর্ব দিই তাহলে বসন্ত গেছে অনেক বড় হয়ে যাবে, আবার যদিও বসন্ত যদি দিই তাহলে গেছে ছোট হয়ে যাবে, তাহলে কার পর দেব, বয়ের পর। দেখো যদিও ব, ভেরি গুড, যদিও ব সন্ত গেছে তবু বারে বারে, তবু বারে বারে, তারপর সাধ যায় বসন্তে গান গাহি, গাহির পরও একটা দেব, গাহির পরও একটা দেব, গাহি বারে, আগের বারে পরের বার, আগের বারে পরের বার। স্ক্যান করি, তোমাকে এটা বোঝার জন্য ডটটা দিলাম, তুমি এমনি একটা স্ল্যাশ দেবে, জ্যোতিলোপে অর্ধজ্যোতি আর স্ক্যান করার সময় নিজের কাছে পরিষ্কার থাকার জন্য একটা স্ল্যাশ দেবে। তুমি তো চিহ্নটা জেনে গেছো, অর্ধজ্যোতি ঢেরা আর লঘুজ্যোতি লোপ ত্রিবিন্দু চিহ্ন জেনে গেছো, তুমি তোমার কাছে পরিষ্কার থাকছো, জাস্ট স্ক্যান করার সময় একটা করে স্ল্যাশ দিয়ে দিয়ে যাবে, অত খাটবে না, কেমন? এবার স্ক্যান করি, করা যাক।
যদিও বসন্ত গেছে তবু বারে বারে সাধ যায় বসন্তের গান গাহি বারে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 1 2। খেয়াল করো তাহলে আমরা এবার স্ক্যানের মাত্রা সংখ্যা বসাচ্ছি। কোন ইয়েতে হবে আমরা দেখে নিই। প্রত্যেকটা এক মাত্রা দিয়ে মেলাতে পারলাম না, দলবৃত্ত কোনোভাবেই হবে না। মিশ্রবৃত্তর নিয়ম অনুযায়ী আমরা যদি যদিও ব সন্ত গেছে 4 তবু বারে 4 বারে 4 সাধ যায়, দুটোই আলাদা আলাদা 4 বসন্তের 4 গান গাহি 4 বারে 4 মিশ্রবৃত্ত। এই তো তোমরা সবাই করে নিচ্ছ, ছন্দ শিখে গেলে তো বাবা। আমার তো তাহলে আর দরকার নেই। ভালো লাগছে, তোমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি ধরে ফেলছো। ভেরি গুড ভেরি গুড। দেখো মিলিয়ে নাও। এবার আগের দিন যে প্রশ্ন করেছিল সে বুঝতে পারছে, সে আছে কিনা আমাদের মধ্যে জানি না, যে কেন সেকেন্ড স্টেপে মিশ্রবৃত্ত করছি। প্রথম জ্যোতি, দ্বিতীয় দল বিভাজন, তৃতীয় দলবৃত্তের নিয়ম প্রয়োগ, মানে মুক্ত দল আর রুদ্ধ দল সব এক। আর ফোর্থ স্টেপে মিশ্রবৃত্ত কারণ রুদ্ধ দল শব্দের শেষে আর আলাদাভাবে 2 করে দাও। দেখো তাই করেছি। এটা একটা পর্ব। এই ব পর্যন্ত 4, তারপর সন্ত গেছে 4, তারপর তবু বারে 4, তারপর বারে 2, আবার সাধ যায় বসন্তের গান গাহি। সহজ লাগছে? ছন্দ কঠিন? ছন্দ কি খুব কঠিন? সহজ লাগছে? বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে? মিশ্রবৃত্ত 8 6 আর ভাঙতে পারবো না। মিশ্রবৃত্ত আর 8 6 আমরা কেউ ভাঙবো না। প্রবোধচন্দ্র কতদিন আগে চিৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। আমরা এখনো অক্ষরবৃত্ত নাম দিয়ে 8 6 ভাঙছি না। বিজয়া, তোমার কোনো চাপ নেই। বিজয়া, কোনো চাপ নেই। এই সহজ ভঙ্গিতে দেখো, একদম সিম্পল কতগুলো নিয়ম। না, দিওটা মুক্ত দল নয়, দিওটা রুদ্ধ দল। দিও শব্দের শুরুতে রুদ্ধ দল এক হবে। হ্যাঁ, একই তো হয়েছে বাবা। যদিও ব, আর সাত তো আলাদা শব্দ, সাত আলাদা শব্দ, তাই 2 হয়েছে। রাইট? সাত আলাদা শব্দ, তো আলাদা হলে 2 হয় না? মিশ্রবৃত্তর নিয়ম কি বলেছি? আলাদা হলে 2, শব্দের শেষে থাকলে 2। কেমন পিয়ালি? ইন্ডিভিজুয়াল শব্দ তো। ওকে, ভেরি গুড। নেক্সট। এইবার তাহলে দেখো কেন আমি এটা বলছিলাম না। যদিওকে আলাদা করে 3টে মুক্ত দল ধরো না। যদিও এভাবে আমরা বলছি না। যদিও এত ভাঙতে হবে না। যদিও
তাহলে জো একটা মুক্ত দল, দি যদি শুধু থাকতো, মুক্ত দল থাকতো, ও চলে এলো আশ্রিত ধ্বনি, ই এর স্বরান্তকে বাধা দিল, দিও হয়ে গেল রুদ্ধ। এইভাবে ভাবো, আশ্রিত ধ্বনি দিয়ে ভাবো, রাইট? পরিষ্কার, কোনো জটিলতা নেই, খুব সহজ। আমিও তাই, আবার যদিও তাই, এই ধরনের ও দিয়ে আমরা কিন্তু এই দলগুলোকে রুদ্ধ দল হিসেবে ঠিক করে দুই যখন তখন দরকার হবে আমরা করব। তাহলে খেয়াল করে দেখো, আমি যে কথাটা বারবার এটা বলার চেষ্টা করেছি, এই জ্যোতি আর জ্যোতিলোকটার কনসেপ্ট যদি তোমাদেরকে পরিষ্কার হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাই আমাদের যেটা মূল প্রশ্ন যেটা থাকে, স্ক্যান, এটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, এটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। কেমন? তার মানে আমরা যে 5টা স্টেপের কথা আগের থেকে বলে আসছি, তার মধ্যে 4টে অবধি, এই 5টাই কিন্তু আমরা বুঝে নিয়েছি। কলাবৃত্তকে সব শেষে যদি এটা দেখতাম মিশ্রবৃত্ত, যদি আমরা দেখতাম মিশ্রবৃত্ততে এটা মিলছে না, তাহলে ডেফিনেটলি আমাকে শেষ পর্যন্ত কলাবৃত্তের সব রুদ্ধ দলকে 2 করে দিয়ে মেলাতে হতো। যদি ওটা ক্লিয়ার হচ্ছে না কেন? খুব ইজি তো, যোগ দিও, যোগ মুক্ত দল, দিও রুদ্ধ দল, মিশ্রবৃত্তর নিয়ম অনুযায়ী দিও শেষে আছে, 2 মাত্রা পাচ্ছে, জটিলতা নেই তো। দি হলো শুধু থাকলে মুক্ত দল থাকতো, দি এর ই স্বরান্তকে বাধা দিচ্ছে ও, তাই ও হয়ে যাচ্ছে আশ্রিত ধ্বনি, আশ্রিত ধ্বনি থাকলেই রুদ্ধ দল করবো, এই তো সোজা নিয়ম। আ নিয়ম, জো দিও, কেমন? এবার 8-6 ব্যাপারটা বলছি, 8-6 ব্যাপারটা এবার বলছি। তাহলে আমরা যে 8-6 করতাম মিশ্রবৃত্তর এখনো ভাঙি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি পদ। 8 হচ্ছে একটা পদ, 6 হচ্ছে একটা পদ, 8 হচ্ছে একটা পদ, 6 হচ্ছে একটা পদ। আমি কি বাংলা ছন্দে পদের সামঞ্জস্যটা দেখছি? কোনটা লঘুজ্যোতি কোনটা অর্ধজ্যোতি বুঝবে কি করে? অর্ধজ্যোতি যেখানে দিতে অর্ধজ্যোতি দিতে পারছো না, সেটাই অর্ধজ্যোতি লোক, যেখানে লঘুজ্যোতি দিতে পারছো না, সেটাই লঘুজ্যোতি লোক। খুব ইজি তো। তোমাকে পর্ব নির্ধারণ করতে গেলে লঘুজ্যোতি দিতে হতো, দিতে পারছো না, লঘুজ্যোতি লোক। পদ নির্ধারণ করতে গেলে অর্ধজ্যোতি দিতে হতো, দিতে পারছো না, অর্ধজ্যোতি লোক। এটা আবার বোঝার কি আছে? তো খুব সিম্পল। ফলত 8-6 আমরা পদ দিয়ে পয়ার বলতে পারি। মিশ্রবৃত্তের ক্ষেত্রে সেই 8-6 কে পয়ারের যে ছাদটা, তাকে আমি 4-4এই ভেঙে স্ক্যান করব। দেখো এটাও 4-4 করেই করেছি, 4-4-4। আমরা যদি আগের মতো করতাম, যদিও বসন্ত গেছে বলে থামতাম, যদিও দেখো বয়ের পর থামছি না বটে, কিন্তু যদিও বসন্ত এই গোটাটা একটা পদ হচ্ছে 8, আর তবু বারে বারে হচ্ছে 6, তেমনি সাত যায় বসন্তের 8, গান গাহি পারে 6, এটা তো গোটাটা একটা পদ, গোটাটা একটা পদ। আমরা তো পদ দেখি না বাবা, আমরা পর্ব দেখি, আমাকে তো ভাঙতেই হবে 4-4। তাহলে অনেক সময় মিশ্রবৃত্ততে 8-6 পাঠ করতে পারি, কিন্তু তাকে স্ক্যান করার সময় ডেফিনেটলি 4-4-এ আমাকে ভেঙে নিতেই হবে। কারণ আধুনিক কবি যারা মিশ্রবৃত্ততে লিখেছেন, যেমন জীবনানন্দ, সুচেতনা তুমি এক দূরতর অধিক, তিনি কিন্তু আর 8-6 ওই ছাদে গেলেনই না, পুরোটাই 4-4-এ করেই যাচ্ছে। আমাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হচ্ছে। মিশ্রবৃত্তের শোষণ ক্ষমতায় যাব যখন, এটা আবার বলবো। আপাতত তাহলে এই অবধি ক্লিয়ার হলো কোনটা অর্ধজ্যোতি লোক, কোনটা লঘুজ্যোতি লোক। মূলত এই দুটোই দেখতে হচ্ছে স্ক্যান করার সময়, অর্ধজ্যোতি লঘুজ্যোতি, অর্ধজ্যোতি লোক লঘুজ্যোতি, আর কিচ্ছু কাজে লাগবে না। বাকি যে দুটো জ্যোতিলোক পড়ে থাকে, একটা উপজ্যোতিলোক আর একটা অনুজ্যোতিলোক। আমি এক্ষুনি বললাম অনুজ্যোতিলোক কনসেপ্টটা হয় না, বলবো, কিন্তু উপজ্যোতিলোকের কোনো ভূমিকা নেই। জাস্ট উপজ্যোতি লোপের ভূমিকা অ্যাজ এ কনসেপ্ট একটা লাইন লিখছি, তোমরাই সেটা পরিষ্কারভাবে দেখে নাও, আমার সাথে সাথে তোমরা লিখবে। অনলাইনে পড়ানো খুব চাপের, মানে ক্লাসরুমে বসে বোর্ড ওয়ার্ক করে পড়ানো আর অনলাইনে ক্যামেরা বোর্ড ধরে এই সব অ্যাপারেটাস নিয়ে পড়ানো খুব চাপের, জানো তো। কিন্তু এখন অনেকটা ইউজ টু হয়ে যাচ্ছে সবটা। তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে গেলে ভালো লাগবে। খুব স্ট্রেস পড়ে আসলে, অনলাইনটা না ভীষণ স্ট্রেসফুল। ক্লাসে যেভাবে সরাসরি তোমাদের মুখ দেখতে পাবো, আমাকে দেখতে পাবে, আমার পড়ানোটা কিন্তু, আমার বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আমার পড়ানোর একটা অঙ্গ। সেটা ক্যামেরায় সবসময় আমি দেখাতে পারছি, বা তোমাদের মুখ আমি দেখতে পাচ্ছি, এইটা খুব ম্যাটার করে মাঝে মাঝে। যাই হোক,
এখন তো কিছু করার নেই। একটা লাইন আমার সাথে সাথে সবাই লেখো। দুঃখ সহার তপস্যাতেই, ঠিক, দুঃখ সহার তপস্যাতেই হোক বাঙালির জয়। লিখতে থাকি, একই লাইনে আমরা লিখবো, আমার সাথে সাথে লিখবো। দুঃখ সহার তপস্যাতেই হোক বাঙালির জয়, হোক বাঙালির জয়। প্রথম লাইন। হ্যাঁ, এটাও ঠিক, শিল্পা বলেছো অনেকেই দূরে থাকো, দূরে থাকার ফলে অনলাইন যেরকম এই প্ল্যাটফর্মটাও তৈরি করেছে যে যে যেখানে বাড়িতে বসে অ্যাক্সেস করতে পারছো, এটাও অস্বীকার করার নয়। দুটোই থাকবে এরপর, কিন্তু অনলাইনও থাকবে অফলাইনও থাকবে, দেখবে দুটোই ভারসাম্য থাকবে, শুধুই অনলাইন নয় শুধুই অফলাইন, দুটোই থাকবে। ভয়কে, এরপর একটা লিখছি, ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। পরের লাইন, ভয়কে যারা মানে তারাই, ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। বোর্ডটা ছোট বলে, হ্যাঁ অনলাইন থাকলে সত্যি অনেক উপকৃত হচ্ছে, বোর্ডটা ছোট বলে তাও তুলতে পারছি, বড় বোর্ড হলে তো স্ক্রিনে দেখাতেই পারবো, আর দূর থেকে যদি বোর্ড ওয়ার্ক করি তাহলে তোমরা আবার আওয়াজ শুনতে পাবে। আচ্ছা, হ্যাঁ আমারও খুব ইচ্ছা করছে তোমাদের সামনে থেকে দেখতে। আচ্ছা, এই দুটো লাইন দেখো, তোমরা একটু লিখে নাও। দুঃখ সহার তপস্যাতেই হোক বাঙালির জয়। পরের লাইন, ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। লিখলাম। প্রথমে অর্ধজ্যোতি কোথায় হবে তোমরা বলবে? দুঃখ সহার তপস্যা, রাইট, দিয়ে দেবো হোক। পরের লাইনে ভয়কে যারে, সরি, ভয়কে যারা মানে তারাই, ঠিক, ভয়কে যারা মানে তারাই দিয়ে দিলাম লঘুজ্যোতি। দুঃখ সহার তপস্যাতেই হোক বাঙালির জয় হলো। ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। কি সুন্দর, এই তো তোমরা শিখে গেছো, তোমরা শিখে গেছো, জ্যোতি আর ভুল হচ্ছে না তোমাদের, ভেরি গুড। দুঃখ সহার তপস্যাতে, তপের পর হচ্ছে না, তপস্যাতেই হয়ে যাবে। রাইট, পাইলাম না তো, দিলাম। এবার দেখ, এবার দেখ, তাহলে আমাদের এই অবধি স্ক্যানে কাজে লাগছে, আর তো উপযোগীর ভূমিকা নেই, শুধু কনসেপ্ট ছিল। উপযোগী কোথায় কোথায় বসছে? দুঃখ, রাইট, দুঃখ আর সহার মাঝখানে, দুঃখ সহারটা যদি হয় একটা পর্ব, তাহলে দুঃখ উপপর্ব, দুঃখ উপপর্ব আর সহায় উপপর্ব। আমি পজিটিভ, ঠিক, তোমরা আরো বেশি পজিটিভ, তোমাদের পজিটিভনেসটাই আমাকে পজিটিভ অপটিমিস্টিক রাখে, কিন্তু এটা এই কৃতিত্ব পুরোটা তোমাদের, এটা আমার একার না। দুঃখ উপপর্ব, সহার উপপর্ব, তাহলে এই অংশটি হচ্ছে উপযোগী। এইবার দেখো তপস্যাতেই তুমি কোথায় উপযোগী দেখাবে। না না, ভালো করে দেখো, তপস্যাতে কোথাও লঘুজ্যোতি সমস্যা হয়নি, ভালো করে খেয়াল করো। দুঃখ সহার লঘুজ্যোতি বসিয়ে দিয়েছি, তপস্যাতেই পর অর্ধজ্যোতি বসিয়ে দিয়েছি। এই দুটো লাইনে কোথাও লঘুজ্যোতি আর অর্ধজ্যোতি নিয়ে সমস্যাই হয়নি। এই দুটোতে, এই দুটো লাইনে কোথাও অর্ধজ্যোতি আর লঘুজ্যোতি বসানো নিয়ে সমস্যাই হয়নি, তাই অর্ধজ্যোতি লোপ আর লঘুজ্যোতি লোপ বসানোর কোনো ব্যাপার নেই, কোনো দরকার নেই, সরাসরি বসাতে পেরেছি, স্ক্যানও হয়ে যাবে দিব্যি সুন্দরভাবে। কিন্তু আমরা যদি উপজ্যোতিকে মাথায় রেখে উপজ্যোতি অংশগুলোকে চিহ্নিত করতে চাই, তাহলে দুঃখর পর আমি উপজ্যোতি, এই যে দ্বিবিন্দু চিহ্ন বসাতে পারছি, তপস্যাতে কি বসাতে পারবে? তাহলে তপস সাথেই, ভেরি গুড, তপস সাথেই।
তপস সাথে, এই তপসের পর একটা শূন্য, উপযুক্তি লোপের সাইন হচ্ছে শূন্য। ভেরি গুড। তাহলে এখানে যদি দুঃখ আর সহার মাঝখানে উপযুক্তি লোপের সরাসরি উপযুক্তি বসাতে পারি সরাসরি, এখানে পাচ্ছি। তাই কি ঘটছে? উপযুক্তি লোপ ঘটছে, উপযুক্তি লোপ ঘটছে। কেমন? পরিষ্কার? কিন্তু এর কোনো ভূমিকা নেই বাবা, এর কোনো ভূমিকা নেই, কারণ আমাকে একে স্ক্যান করতে হচ্ছে, একে আমাকে স্ক্যান করতে হচ্ছে। অ্যাজ এ কনসেপ্ট কেবল জেনে রাখছি। তাহলে এর সাইনটা কি? উপযুক্তি হচ্ছে লঘুযতি অপেক্ষা কম বিরতির স্থান, যে পর্বের মাঝখানে বসে দুটোকে আবার ভাগ করে দেয়। তাহলে এটা যদি লঘুযতি হয়, এটা একটা পর্ব, পর্বের মাঝখানে দুটো শব্দের মধ্যে যে গ্যাপ, সেটাই উপযুক্তি, যেটা এখানে বসাতে পেরেছি। কিন্তু এখানে কোনো গ্যাপ নেই, টানা শব্দের মাথায় আমাকে ভাঙতে হবে। উপযুক্তি থাকার কথা ছিল, নেই, তাই উপযুক্তি লোপ। তপসের পর বসাচ্ছি, জিরোটা হচ্ছে এই গোল গোল জিরোটা হচ্ছে উপযুক্তি লোপের সাইন। As simple as that, as simple as that. আমরা এবার যে কথাটা বলছিলাম বারবার সেটাই যাই, সেটা হচ্ছে যে অনুযতি লোপ। তাহলে কি অনুযতি কাকে বলে? এর আগের দিন আমরা পড়েছি, সেটা হচ্ছে দলের মধ্যেকার যে গ্যাপ, ভূতের। আচ্ছা, এটা স্ক্যান করতে বলছো, এটা একটু স্ক্যান করে দেখে নি। দুঃখ সহার তপস সাতেই হোক বাঙালির জয়, ভয় কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। মিশ্রবৃত্ত যে হবে না সেটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? করে দেখি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 হচ্ছে জাগিয়ে রাখেতে ভয়। এবার মিশ্রবৃত্ত ট্রাই করি। 1 2 3 4 5, 2 দিলে 5 হয়ে যাচ্ছে। তাহলে ডেফিনেটলি আমাকে 5 কোথায় হয়? 4 5 6 7 কোথায় হয়? কলাবৃত্ততে হয়। তাহলে ডেফিনেটলি এটা কলাবৃত্ততে হওয়ার কথা। মিলিয়ে দেখি। 5 তাহলে হবে না, দুঃখের প্রথমটাও 2 হয়ে যাবে। 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 1 2 3 4 5 1 2 3 4 5 ভয়কে যারা 1 2 3 4 5 1 2 3 4 5। আচ্ছা, প্রথম লাইনটা মিশ্রবৃত্ত, দ্বিতীয় লাইনটা প্রথম লাইনটা কলাবৃত্ত, দ্বিতীয় লাইনটা আবার মিশ্রবৃত্ততে হচ্ছে। এটা বেসিক্যালি ছন্দ সন্ধির দুটো লাইন পেয়েছি। কিছু কিছু কবি এই কাজটা করে থাকে। ছন্দ সন্ধি মানে কি? প্রত্যেকটা লাইন এক একটা ছন্দে রচিত। কেউ একজন বোধহয় এক্ষুনি প্রশ্ন করেছে, রবীন্দ্রনাথ এই কাজটি করেছেন অনেক সময়। এক একটা লাইন এক একটা ছন্দে লিখেছে। এটা খুব রেয়ার একটা উদাহরণ আমরা পেলাম, যেখানে প্রথম লাইনটি কলাবৃত্ত, পরের লাইনটি মিশ্রবৃত্ত, তারপরের লাইনটি আমি দেখাচ্ছি, আমি স্ক্যানটা করে দেখাচ্ছি পুরোটা, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমটা দেখো, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2। প্রথম লাইনটা দেখো, কলাবৃত্তের 6 6 6 2 6 6 6 2। প্রথম লাইনটা দেখো। এবার পরের লাইনটায় আসি। কলাবৃত্ত দিয়ে বেড়ে যাচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2। না না, কলাবৃত্ততেই করতে পারবে গো, কোনো অসুবিধা নেই, কলাবৃত্ততেই এটা হবে। ছন্দ সন্ধি হয়নি, ছন্দ সন্ধি হয়নি। প্রথমটায় 6 6 6 2, তারপরেরটায় 5 5 5 2। তার মানে কি বলতো? স্তবকটা তো আরো আছে। 3 নম্বর লাইনটা তাহলে কি সামঞ্জস্য হবে? প্রথম লাইন 6 6 6 2, দ্বিতীয় লাইন 5 5 5 2,
তৃতীয় লাইনের সামঞ্জস্য কি হবে তাহলে? আবার প্রথম লাইনের মতো 6 6 6 2। আর চতুর্থ লাইনের সামঞ্জস্য কি হবে? 5 5 5 2। পরিষ্কার? এরকমও হতে পারে, এরকমও হতে পারে। এটা কিন্তু ছন্দ সন্ধি হয়নি, কলাবৃত্ততেই হবে। শুধু প্রথম লাইন দ্বিতীয় লাইন মাত্রা সংখ্যাটা পাল্টে যাবে। প্রথমে 6 6 6 2, পরেরটায় 5 5 5 2। কলাবৃত্ততেই হবে, কোনো চাপ নেই। তৃতীয় লাইনটা আবার 6 6 6 2, আবার চতুর্থ লাইনটা 5 5 5। অমিয় চক্রবর্তীর এরকম অনেক কবিতা পাবো। অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের সেক্রেটারি ছিল তো, উনি রবীন্দ্রনাথের এই ছন্দ শিল্প দ্বারা খুব প্রভাবিত হয়েছিল। রবীন্দ্রনাথের কাব্যে ছন্দের সব উদাহরণ পাবো, ছন্দ রূপের সব উদাহরণ পাবো। পরিষ্কার? আচ্ছা, বাঙালিরটা একটু ভেঙে বলবো। এই দেখো, বাঙালি, 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 মুক্ত মুক্ত রুদ্র। ঠিক আছে বাবা? এবার অনুযতি। তোমরাও বাবা ভালো থেকো। হ্যাঁ, অবশ্যই আমি ভালো থাকবো, তোমাদের জন্য ভালো থাকতে হবে। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। আচ্ছা, দ্বিতীয় লাইনটা হচ্ছে, আবার দেখাই, দেখো দ্বিতীয় লাইনটা আরেকবার দেখে নাও। প্রথমটা 6 6 করে হচ্ছে, দ্বিতীয়টা 5 5 করে হচ্ছে। 5 5 5 2, 6 6 6। আচ্ছা, আবার উদাহরণ দেব, আবার উদাহরণ দেব, আরেকটা উদাহরণ দেব, আসবে আরো। আমরা আগে এটা শেষ করে দিই জ্যোতিলোকটা। আমি বাবা সেন্ট পলস কলেজে পড়াই। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুযতি লোপ কেন হয় না। অনুযতি কাকে বলতাম? অনুযতি কাকে বলতাম? অনুযতি হচ্ছে দুটি দলের মধ্যকার অংশ, ভূতের মতন। এই যে কোনো শব্দ যখন আমরা দল বিভাজন করি, তখন ওই দল বিভাজনের মাঝখানের অংশটা যেটা চিহ্নিত করছি একটা বিন্দু দিয়ে, সেটাই হচ্ছে দলজ্যোতি। ভূ ডট তের। ভূ হচ্ছে মুক্ত দল আর তের হচ্ছে রুদ্ধ দল। এই দুটো দলের মাঝখানের যে গ্যাপ, এই এক বিন্দু দ্বারা, এটা অনুযতি। এইবার অনুযতি লোপ কি করে হবে ভালো করে ভেবে দেখো। প্রবোধচন্দ্র একটা উদাহরণ দিচ্ছেন, সেই উদাহরণটা ঠিক নয়, কনসেপ্টটা ওই জায়গায় একটা জায়গাতেই উনি একটু ভুল করেছেন, পরে বলছি, সেটা আসছি। এটা অনুযতি লোপ কেন হতে পারে না, প্রথম কারণ কি, এটা কিন্তু যুক্তি মন্তব্যেও দিতে পারে, শুদ্ধ অশুদ্ধতেও দিতে পারে। তুমি দল হচ্ছে আমাদের উচ্চারিত ধ্বনির ক্ষুদ্রতম অংশ, এটাকে কি তুমি আর ভাঙতে পারবে? এটাকে কি তুমি আর ভাঙতে পারবে? এটা ক্ষুদ্রতম। অনু কথাটাই সিগনিফাই করে কাকে? যাকে আর ভাঙা যায় না তাকে। আমি যদি অনুযতি লোপ বলি, তার মানে দলের মধ্যে আবার বিভাজনকে স্বীকার করে নিচ্ছি না। মানে এই ভূ মুক্ত দল এর মাঝে আমি কোথাও দল বিভাজন না করে অনুযতি দিতে পারছি না, সেটা কি সম্ভব? এই দুটো যদি হয় আমার উচ্চারিত ধ্বনির ক্ষুদ্রতম অংশ, সরি ক্ষুদ্রতম, হ্যাঁ ক্ষুদ্রতম অংশ, পরিমাণ নয় কিন্তু অংশ, পার্ট, তাহলে আমি তো অনুযতি সব জায়গাতে বসাতে পারবো। যতদিন দল বিভাজন করতে পারবো অনুযতি বসবে। অনুযতি লোপের কোনো ব্যাপারই নেই, কারণ আমি ওইটাকে তো আর ভাঙতে পারছি না। তাহলে অনুযতি লোপের কথা প্রবোধচন্দ্র বাবু কেন বলেছেন? এই কারণে বলেছেন, আমি বলেছিলাম রুদ্ধ দল কখনো এক কখনো দুই। এক হচ্ছে সংকুচিত উচ্চারণে, আর দুই হচ্ছে প্রসারিত উচ্চারণ। তার মানে এই শব্দটা, এই ধরা যাক এটা একটা রুদ্ধ দল, এটা একটা রুদ্ধ দল, দলবৃত্ততে যখন বসছে একমাত্রা পাচ্ছে, সংকুচিত উচ্চারণ হচ্ছে। কিন্তু মিশ্রবৃত্ত বা কলাবৃত্ত, মিশ্রবৃত্তের যদি শেষে বসে বা কলাবৃত্ততে বসে তাহলে দুই হবে। তার মানে সংকুচিত উচ্চারণ নিয়ে আমার চাপ নেই, কিন্তু এটা এই রুদ্ধ দলটা যখন প্রসারিত হয়ে যায়, এই রুদ্ধ দলটা যখন প্রসারিত উচ্চারণ হয়, যখন দুমাত্রা পায়, তখন প্রবোধচন্দ্র বাবু বলছেন ব্যাপারটা অনেকটা এরকম ঘটে নাকি এ আর মাঝখানে আরেকটা ছোট্ট দলের অনুভব আমরা করতে পারি। তার মানে এই অনুযতি লোপের চিহ্ন উনি দিচ্ছেন ড্যাশ, একটা হাইফেন, হাইফেন। অনুযতি লোপের একটা চিহ্ন দিচ্ছেন ড্যাশ, হাইফেন।
উনি কি বলছেন, প্রসারিত রুদ্রদলের উচ্চারণের সময় নাকি আমরা রুদ্রদলকে আরো ক্ষুদ্র অংশে ভেঙে নিয়ে উচ্চারণ করি, আর মাঝখানে এইটা যেহেতু জুড়ে আছে, এটাকে যদি আমাকে দেখাতে হয় তাহলে এই অংশটিতে অনুজ্যোতি থাকার কথা নেই, তাই অনুজ্যোতি লোপ। কিন্তু এটা একেবারেই ঠিক নয়। আমি এই কখনো এভাবে উচ্চারণ করি না, এ ই, এই একেবারে ক্ষুদ্রতম ভাবেই উচ্চারণ করি। এ ই যদি করতাম তাহলে বলতে পারতাম বাবা এখানে অনুজ্যোতি থাকতো, নেই, সরাসরি লিখেছে অনুজ্যোতি লোপ বসাচ্ছি। কিন্তু এটা ঠিক নয়, এই কনসেপ্টটা ঠিক নয়। তাহলে প্রবোধচন্দ্র বাবু কেন এটা বলতে চাইলেন? প্রসারিত উচ্চারণকে প্রমাণ করার জন্য, প্রসারিত উচ্চারণকে প্রমাণ করার জন্য তিনি মাঝখানের ওই অনুজ্যোতিকে আবার ভেঙে দিয়ে বোঝাতে চাইলেন যে ওখানে একটা জ্যোতি হতে পারতো, অনুজ্যোতি হতে পারতো, আমরা দিচ্ছি না। এটা বেসিক্যালি তার উচ্চারণটিকে উনি ভিজুয়ালাইজ করিয়েছেন, কিন্তু ব্যাখ্যাটা হয়ে গেছে যেন অনুজ্যোতি লোপ হচ্ছে, তা নয়। তার মানে প্রসারিত উচ্চারণই হোক বা সংকুচিত উচ্চারণই হোক, একটাই থাকবে, এই, একে আমি আর ছোটভাবে এ ই করে ভাঙবো না। তাই অনুজ্যোতি লোপ বলে কিছু হয় না, কনসেপ্টটা ঠিক নয়। পরিষ্কার? তাহলে আরেকবার বলবো? আচ্ছা, আবার বলছি। যুক্তি মন্তব্য দিতে পারে যে জ্যোতি মত জ্যোতিলোপ 5 প্রকার, যদি যিনি প্রশ্নকর্তা, যে প্রশ্নকর্তা যিনি, তিনি যদি প্রবোধচন্দ্র বাবুর এই বিষয়টিকে সম্মুখভাবে অনুধাবন করেন, তাহলে এই যুক্তি মন্তব্য দেওয়াটা খুব স্বাভাবিক যে জ্যোতির মতো জ্যোতিলোপ আসলে 5 প্রকার। হ্যাঁ, এটা শুদ্ধ বাক্য, প্রবোধচন্দ্র বাবু তাই বলেছেন, জ্যোতি 5, জ্যোতিলোপ 5। এরকম ফ্ল্যাট বাক্য দিলে শুদ্ধই হবে। কিন্তু যদি এরকম বাক্য প্রশ্নকর্তা দেন যে অনুজ্যোতি লোপের কথা প্রবোধচন্দ্র বাবু বলেছেন ঠিকই, কিন্তু আমাদের উচ্চারণের ক্ষুদ্রতম অংশ যেহেতু দল, তাকে আর ভাগ করা যায় না, তাই অনুজ্যোতি লোপের কল্পনাটি ঠিক নয়, তাহলে ওই বাক্যটাও কিন্তু শুদ্ধ হবে, তাই না? যুক্তি মন্তব্য কিভাবে দিতে পারে? একটা বাক্য দিল যে প্রসারিত উচ্চারণকে আমরা আর দলকে ক্ষুদ্রতম ভাবে ভাঙতে পারছি না, যুক্তি হচ্ছে কারণ অনুজ্যোতি লোপের কনসেপ্টটি ভুল। দিতে পারে, বলতে পারে। তার মানে দুটোই শুদ্ধ, যুক্তিও শুদ্ধ, মন্তব্যও শুদ্ধ। বোঝা যাচ্ছে? তার মানে যদি প্রবোধচন্দ্রের দিক থেকে প্রশ্ন করা হয় তাহলে 5টা জ্যোতি, 5টা জ্যোতি, কিন্তু কনসেপ্টের দিক থেকে যদি শুদ্ধ অশুদ্ধের বাক্য বা যুক্তি মন্তব্যের বাক্য তৈরি করা হয় তাহলে কনসেপ্টটা কিন্তু ভুল, অনুজ্যোতি লোপ হতে পারে। প্রসারিত উচ্চারণের দলকে আমি আর কোনোভাবে ভাঙি না, ওই উচ্চারণটাকে টেনে করি, এই 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 দলবৃত্ত, এই মিশ্রবৃত্তের শেষে যদি থাকে, অথবা কলাবৃত্ত। পরিষ্কার? খুব ইজি। আমরা যেহেতু জ্যোতি আর জ্যোতিলোপের কনসেপ্টটা পুরোটা বুঝে গেছি, এইবার আমাদের আসল যে কাজ, এবার আমরা একটু প্র্যাকটিস করব। আমাদের এবারের কাজ হচ্ছে একটু প্র্যাকটিস করা, যেটা ছন্দলিপি প্রণয়ন। পূর্ণজ্যোতিলোপের বাবা মধুমিতা নাকি কে করেছে প্রশ্ন? মোহাম্মদ না, এরকম পূর্ণজ্যোতিলোপের কোনো নেই। আচ্ছা, শুভদীপ লিখছো প্রবোধচন্দ্র সেনের সাপেক্ষে সঠিক, নয়তো গঠনমূলক ধারণা থেকে ঠিক। একদমই তাই। কেমন? আমরা এবার যেটা করতে চলেছি, তোমাদের প্রশ্ন মোটামুটি এই চ্যাট বক্সেই আমি দেখে নিতে পারছি, অসুবিধা নেই। আমি তাহলে একটু ছন্দলিপি প্রণয়নে আমি চলে যাব, আমরা বিভিন্ন প্র্যাকটিস করব। ছন্দলিপি প্রণয়নের ক্ষেত্রে তাহলে 5টা মেথড আমরা মাথায় রাখছি। প্রথম, একবার রিকল করে নাও। এবার আমি একটা লাইন দেব, তোমরা করবে, লাইন দেব, তোমরা করবে। কনসেপ্ট ক্লিয়ার? প্রথম হচ্ছে জ্যোতি স্থাপন, দ্বিতীয় হচ্ছে দল বিভাজন, তৃতীয় হচ্ছে দলবৃত্তের নিয়ম প্রয়োগ। দলবৃত্তের নিয়মের ক্ষেত্রে কোন কথাগুলো মাথায় রাখছি? পূর্ণ পর্ব অলওয়েজ 4, মুক্ত রুদ্ধ সব এক। যদি মিলে যায় বাকি দুটো আমি অ্যাপ্লাই করলাম, দলবৃত্ততে মিলে গেল। যদি না মেলে তার পরের স্টেপটি মিশ্রবৃত্ত। মিশ্রবৃত্তের ক্ষেত্রে কোন দুটো নিয়ম মাথায় রাখছি? নাম্বার 1,
মুক্ত দল সবসময় এক, রুদ্ধ দল শব্দের আগে আর মাঝে বসলে এক, শেষে আর আলাদাভাবে থাকলে কেবলমাত্র দুই, শেষে আর আলাদাভাবে থাকলে দুই। হ্যাঁ, সুর তরঙ্গর কথা আমি আসবো, সুর তরঙ্গের কথা কেউ বলছো, আমি আসবো, এটা আগে একটু বলে নি। যদি মিশ্রবৃত্ততে মিলে যায় হয়ে গেল, আর কলাবৃত্ত ট্রাই করছি না। যদি মিশ্রবৃত্ততে না মেলে তাহলে যে রুদ্ধ দলগুলো শব্দের আগে আর মাঝখানে এক হয়েছিল সেগুলোকেও দুই করে দেবো। সোজা কথায় সব রুদ্ধ দল দুই করে দেবো। দেখবো ডেফিনেটলি হয় 4, না হলে 5, না হলে 6, না হলে 7 মাত্রার পর্বে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। আমি প্রবোধচন্দ্রের বইয়ের পিডিএফ পেলে তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যদি পিডিএফ পাওয়া যায়। আবার বলছি, জ্যোতিস্থাপন, দল বিভাজন, দলবৃত্তের নিয়ম প্রয়োগ, মিশ্রবৃত্তের নিয়ম প্রয়োগ, কলাবৃত্তের নিয়ম প্রয়োগ, ঠিক এই 5টা স্টেপ মাথায় রাখবে। আর প্রত্ন কলাবৃত্তর ক্ষেত্রে দেখলেই বুঝতে পারবো, পরে আসছি সেটা। আগে এই 5টা স্টেপটাকে একটু ধরে নি, করতে পারছি কিনা, আমরা একটু প্র্যাকটিস করি। এইটা যখন আমি বুঝে যাব, তোমরা ধরে নিয়েছো, তারপর আমরা তারপরের পার্টগুলোতে চলে যেতে পারবো। একটা লাইন লিখছি, আমার সাথে সাথে লিখবে। এখন আমরা প্র্যাকটিস করছি। উদাহরণ, প্রথম লাইন, রোদ্দুরের আঙুলে আঁকা। প্রথম লাইন, রোদ্দুরের আঙুলে আঁকা। সব এক্সাম্পল আবার দেব, সব এক্সাম্পল আবার দেব। আগে একটু প্র্যাকটিস করি, তোমরা মেথডটা ধরতে পেরেছো। আচ্ছা, রোদ্দুরের আঙুলে আঁকাটা আগে কেটে দাও, রোদ্দুরের আঙুলে আঁকাটা আগে কেটে দাও, আগে আগে স্টেপ বাই স্টেপ এগুলো, ওটা কেটে দাও। আমি একটা অন্য লাইন বলছি, দেখো সহজ। আগে তোমাদের পরিচিত কবিতা আগে দিই, বাবরের প্রার্থনাটা আগে করি। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে। প্রথম লাইন, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে। প্রথম লাইন। পরের লাইন, ধূসর শূন্যের আজান গান। ধূসর শূন্যের আজান গান। পরের লাইন, পাথর করে দাও আমাকে নিশ্চল। পাথর করে দাও আমাকে নিশ্চল। শেষ লাইন, আমার সন্ততি স্বপ্নে থাক। আমার সন্ততি স্বপ্নে থাক। আচ্ছা, কোথায় কোথায় পূর্ণজ্যোতি দেবে বলে দিচ্ছি। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, এখানে পূর্ণজ্যোতি দাও। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক, পূর্ণজ্যোতি দাও। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। কটা পংক্তি আছে এই স্তবকটায়? স্তবকে পংক্তির সংখ্যা কত? ভেরি গুড, পারফেক্ট। ছত্র কটা আছে? ছত্র কটা আছে? ভেরি গুড, ভেরি গুড, বুঝে গেছো। এবার জ্যোতি বসাচ্ছি, খেয়াল করো। এখানে এই স্তবকটা এই জন্য দিলাম, প্রত্যেকে ঠিক বলেছো, এই স্তবকটা এই জন্য দিলাম। খেয়াল করব, এই প্রথম লাইন, তার মানে খেয়াল করো এখান থেকে শুরু করে এই গোটাটা একটা পংক্তি, এখান থেকে শুরু করে গোটাটা একটা পংক্তি। আমি অর্ধজ্যোতি কার সাপেক্ষে বসাই? অর্ধজ্যোতি কার সাপেক্ষে বসাই? পংক্তির সাপেক্ষে, রাইট? তাহলে এইটা যদি গোটাটা একটা পংক্তি হয়, অর্ধজ্যোতি কোথায় বসছে?
অর্ধজ্যোতি কোথায় বসছে? এই গোটা পংক্তির সাপেক্ষে। ভেরি গুড। সুকান্তা যে লিখেছো প্রান্তরে, ভেরি গুড, তোমরা তো ধরে ফেলছো গো সব, ভেরি গুড। তার মানে অর্ধজ্যোতি এখানে আছে। কবি কি করেছেন? কবি মজাটা কি করেছেন? এটাকে এক লাইনে না রেখে অর্ধজ্যোতির পরের অংশটাকে নিচে পাঠিয়ে দিয়েছেন, হয়ে গেছে দুটো লাইন। এবার বুঝতে পারছো পংক্তি আর লাইনের মধ্যে কতটা তফাৎ? জাগাও শহরে প্রান্তে প্রান্তরে, এটা গোটাটা একটা পদ। ধূসর শূন্যে রাজাঙ্গান, এখানে অর্ধজ্যোতি এই অংশটাকে এখানে থাকার কথা ছিল, নিচে পাঠিয়ে দিয়েছেন, দুটো লাইন হয়ে গেছে। তেমনি ভাবে পরেরটা, পাথর করে দাও আমাকে নিশ্চল, ভেরি গুড। নিশ্চলের পর আবার অর্ধজ্যোতি, এই গোটাটা একটা পদ। আর আমার সন্ততি স্বপ্নে থাক, এটাও একটা পদ, এটাও একটা পদ, ভেরি গুড। এই তো ধরে ফেলেছো তুমি। অর্ধজ্যোতি বসানো হয়ে গেছে। এবার আমাদের কি বসাতে হবে? কেবল কেবল কি বসাতে হবে? লঘু জ্যোতি বসিয়ে দাও। কোথায়? এবার প্রত্যেকে টেবিল ঠুকে পাঠ করো, প্রত্যেকে টেবিল ঠুকে পাঠ করে বলো কোথায় কোথায় বসছে লঘু জ্যোতি। প্রথম লাইন জাগাও শহরে, ভেরি গুড। প্রান্তে প্রান্তরে বসেই গেছে। ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। পারফেক্ট, ভেরি গুড, প্রত্যেকে ঠিক করছো, ভেরি গুড, ভেরি গুড, একদম রাইট। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। দেখো এই জ্যোতি কে বলে দিল আমাকে? আমাদের এই জ্যোতি আমাদেরকে কে বলে দিল? কান বলে দিল। অর্থ বলে দিল? বলে দিল না। এই জ্যোতির কাজ কি? কানকে ছন্দ সুষমায় বাঁধা, কান বলে দিচ্ছে, বসে দিল। তাহলে জ্যোতি স্থাপন কমপ্লিট। অলরেডি তোমরা অনেকে করে ফেলেছো, ভেরি গুড। আমি আসছি স্টেপ বাই স্টেপ, যাদেরকে পুরোটা বোঝাতে হবে। এবার কি করব? দল বিভাজন করব। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। দল বিভাজন করে দিলাম। দেখেই বুঝতে পারছো দলবৃত্ত মিশ্রবৃত্ত কোনোভাবে হবে না। কলাবৃত্তের সরাসরি নিয়ম প্রয়োগ করে দাও। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। প্রথমটা 7 + 7, ভালো করে দেখো, প্রথমটা 7 + 7। কলাবৃত্তের নিয়ম প্রয়োগ করছি, সব বৃত্ত দল 2, মুক্ত দল 1, 7 + 7। পরেরটা ধূসর 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5। পরেরটা 7 + 5। একদম জয়নব পারভিন, একদম ঠিক করেছো। তাহলে তৃতীয় লাইনটাও 7 + 7 বসিয়ে দাও। তারপরেরটাও 7 + 5। 7 মাত্রার আর 5 মাত্রার পূর্ণ পর্ব, অপূর্ণ পর্ব নেই, অপূর্ণ পর্ব নেই। অপূর্ণ পর্ব থাকতে হবে, কোনো মাথার দিব্যি নেই, কোনো মাথার দিব্যি নেই। এখানে পুরোটাই পূর্ণ পর্বে রচিত 7 + 5। আর একমাত্র 7 মাত্রাই হচ্ছে, আমি বলেছিলাম, পূর্ণ পর্বের শেষ মানদণ্ড। রাইট? প্রত্যেকে ঠিক করছো, আমার খুব ভালো লাগছে। তোমরা কিন্তু ধরে ফেলছো। যাদের আরো প্রশ্ন আছে আমি সবার উত্তর দেবো, কিন্তু অনেকে ধরে ফেলছো, খুব ভালো লাগছে, এত তাড়াতাড়ি ধরে ফেলছো। তাহলে 7 7, দেখো প্রথমের সাথে তৃতীয়, দ্বিতীয়র সাথে চতুর্থ, ঠিক আগেরটার মতো। প্রথমের সাথে তৃতীয়, দ্বিতীয়র সাথে চতুর্থ। 7 7 7 7 7 5 7 5। পরিষ্কার হচ্ছে? ঘটা যাচ্ছে? কেন কলাবৃত্তকে 5 নম্বর স্থানে রাখছি বুঝতে পারছো?
যে যে প্রশ্ন করেছিল একদম ছন্দ ক্লাসের প্রথম দিকে, যে লাইন পাওয়ার পর কি করব, এটা আমাদের প্রত্যেকের একটা বেসিক প্রশ্ন। ছন্দের লাইন পেরে আমি কোনটা আগে করব? এইবার বুঝতে পারছো কোন মেথডে সাজানো হয়েছে? আগে দল করে নাও, আগে জ্যোতি করে নাও, তারপর দল বিভাজন করো, তারপর দলবৃত্ত, মিশ্রবৃত্ত, কলাবৃত্ত। এই প্যাটার্নটা ফলো করো, কোনোদিন ভুল হবে না। ব্যতিক্রম পাবো, ব্যতিক্রম পাবো, সেটা ব্যতিক্রমের সময় সেগুলো প্র্যাকটিস করো। কিন্তু তোমাদের সব সময় যে ব্যতিক্রমই দেবে সেরকম তো নয়, ফ্ল্যাট লাইনও দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা ভুল করে চলে আসছি, কারণ আমরা এই মেথডটা ফলো করছি না। খুব সিম্পল মেথড, ছন্দ অঙ্ক নয়, কিন্তু অঙ্কের নিয়মে চলে। এই নিয়মটা খালি আমরা মাথায় রাখছি। দেখো বোর্ডটা আবার দেখাচ্ছি, দেখে নাও, যারা বোর্ডটা দেখতে চাইছো আবার দেখে। 7 আর 5 বাবা কলাবৃত্ততে পূর্ণ পর্ব। কলাবৃত্ততেই একমাত্র 4 5 6 7, 4 5 6 7। আরেকটা লাইন করি, এটা মুছে ফেলি, আরেকটা লাইন করি, তোমরা বলবে। আমি প্র্যাকটিস সেট দেবো তোমাদেরকে, হ্যাঁ আমি প্র্যাকটিস সেট দেবো, করে করে তোমরা রাখবে বাড়িতে। ইন্দ্রাণী কি বললো? ইন্দ্রাণী, হ্যাঁ ইন্দ্রাণী জিজ্ঞাসা করেছিলে, রাইট, ইন্দ্রাণী জিজ্ঞাসা করেছিলে, রাইট। এইবার আরেকটা দিচ্ছি, সহজ লাইন, তোমাদের পরিচিত লাইন। দেখো আচ্ছা, আমারও খুব ভালো লাগছে তোমাদেরকে ক্লাস করাতে। আজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে। আজ বিকালে কোকিল ডাকে পরের লাইন, পরের লাইন, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। আজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। আমাকে সরাসরি বলো। আচ্ছা আমি আবার বলে দেবো, আমি আবার বলে দেবো, ওটা আগে এটা করে নাও। আজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে, খুব সহজ। আজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। পরিষ্কার? ফার্স্ট স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপ, দল বিভাজন। আজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। হয়ে গেল? ভেরি গুড, এই তো তোমরা শিখে গেছো। আমরা এটাই কলাবৃত্ত ট্রাই করব না, মিশ্রবৃত্ত ট্রাই করব না, দেখেই বলে দেবো। এবার দেখে বলবো, এবার দেখে বলবো। 3টে মাত্র ক্লাস হয়েছে আমাদের ছন্দে, তোমরা 3টে ক্লাসে এখন দেখে বলে দিতে পারছো। ভেরি গুড, মাত্র 3টে ক্লাস হয়েছে আজকে করে, তোমরা দেখে বলে দিচ্ছ, খুব ভালো লাগে। চার, আরেকবার আনমিউট করে নেবেন স্যার। 4 4 4 2 4 4 4 2। কেমন? পরিষ্কার? তাহলে আমরা 3 নম্বর স্টেপেই মিলে গেলে বেকার কেন কলাবৃত্ত আর মিশ্রবৃত্ত নিয়ে ভাববো? যে প্রশ্নটা এক্ষুনি করেছিল যে একটা দলবৃত্তর উদাহরণ দিন না স্যার, এবার বুঝতে পারছো? যে প্রশ্নটা করেছিল সে বুঝতে পারছো? এবং 2 মাত্রার অপূর্ণ পদ 4 4 4 2। আর বাকিগুলো নিয়ে আমরা ভাববোই।
দেখে নাও। স্যার এখানে পূর্ণজ্যোতি কোথায় আছে? দুটোতেই? হ্যাঁ বলো। পূর্ণজ্যোতি এখানে কি আমরা কি দুটো দিতে পারবো? দুটোই দুটোই, হ্যাঁ বাবা আচ্ছা দুটোতেই আচ্ছা আছে, ঠিক আমি আছে, দেখাতে আচ্ছা পারি ঠিক আছে, বলে শেষ আচ্ছা আচ্ছা করতে স্যার, পারি। থ্যাংক ইউ। স্যার স্যার হ্যালো। হ্যাঁ 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 স্যার, একটা কথা বলছিলাম, বলছি বলো। যে ওই বামনদেব চক্রবর্তীর বইটাতে পড়ছিলাম স্যার, আপনি হুম। বলেছিলেন যে মুখ